আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসে পূর্বসূরি বাইডেনের মতো ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলকে উলঙ্গ সমর্থন দিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি ইসরায়েলকে সঙ্গে নিয়ে গাজা দখল করে সেখানে মধ্যপ্রাচ্যের রিভেইরা তথা নয়নাভিরাম পর্যটন স্থান বানানোর ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণাকে প্রত্যাখ্যান করে গাজা নিয়ে বিকল্প প্রস্তাব উপস্থাপন করেছে আরব দেশগুলো, তবে সেটা মানতে নারাজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফলে গাজা সংকটের আশু সমাধান প্রত্যাশা করা যাচ্ছে না। ট্রাম্পের ঘোষণায় খানিকটা টনক নড়ে আরব দেশগুলোর। অবশ্য বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাও ট্রাম্পের এমন ন্যাক্কারজনক ঘোষণার প্রতিবাদ জানিয়েছে। বিশেষ করে নড়েচড়ে বসে মিশর ও জর্ডান, কারণ ট্রাম্প কোনো রাগঢাক না করিয়ে বলেছেন ফিলিস্তিনিদের হটিয়ে এই দুই দেশে পাঠিয়ে দেওয়া হবে। অথচ এতদিন ফিলিস্তিনিদের উপর দখলদারদের জুলুম নিপীড়নে তাদের প্রতিবাদের ভাষায় তেমন ধার ছিল না। ট্রাম্পের ঘোষণার পরপরই ওয়াশিংটনে ছুটে যান জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। সফর শেষে দাবি করা হয়েছিল তাদের প্রাথমিক বিজয় হয়েছে, কারণ তারা যে বিকল্প প্রস্তাব দিতে চান তাতে সম্মতি প্রকাশ করেছেন ট্রাম্প। এর কিছুদিন পর আরবদের পক্ষ থেকে গাজা নিয়ে একটি বিকল্প প্রস্তাব হাজির করা হয়েছে। মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোয় এই পরিকল্পনা তুলে ধরেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। বলা হচ্ছে, মিশরের দেওয়া পরিকল্পনা জরুরি আরব সম্মেলনে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। সম্মেলনের সমাপনী বক্তব্যে সিসি এই কথা জানিয়েছেন, বিকল্প প্রস্তাব অনুযায়ী গাজা পুনর্গঠনে $5,300 কোটি প্রয়োজন হবে। পরিকল্পনাটি বাস্তবায়নে গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার প্রয়োজন হবে না। গাজায় প্রশাসন পরিচালনা করবে স্বতন্ত্র ও পেশাদার টেকনোক্র্যাটদের সমন্বয়ে গঠিত এমন একটি কমিটি যারা ফিলিস্তিনিদের সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন। মিশরীয় প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ তথা পিএ এর কাছে দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতির অংশ হিসেবে সাময়িক সময়ের জন্য মানবিক সহায়তা তদারকি এবং উপত্যকাটির বিভিন্ন বিষয়ে দেখভাল করবে এই কমিটি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, 6 মাসের জন্য গাজার প্রশাসন পরিচালনায় গঠিত কমিটির প্রধান কে হবেন সেটাও ঠিক করা হয়েছে, তবে তার নাম প্রকাশ করেননি সিসি। আরব দেশগুলোর সংগঠন আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইদ বলেছেন, গাজা নিয়ে মিশরের পরিকল্পনায় আরব দেশগুলো পুরোপুরি সমর্থন দিয়েছে। তার মতে, মিশরের দেয়া প্রস্তাবটি জরুরি সম্মেলনে অনুমোদন পাওয়ায় কার্যত আরব পরিকল্পনায় প্রণীত হয়েছে। খবরে বলা হয়েছে, পশ্চিম তীর কেন্দ্রিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মিশরের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে পরিকল্পনাটিতে সমর্থন দিতে ট্রাম্পের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। কায়রো বৈঠকে আব্বাস বলেছেন, পরিবেশ অনুকূলে আসার পর পশ্চিম তীর, গাজা এবং অধিকৃত পূর্ব জেরুজালেমে সাধারণ নির্বাচন দেয়া হবে। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল প্রায় 2 দশক আগে। এটা স্পষ্ট যে এই পরিকল্পনা অনুযায়ী গাজার শাসনভার চলে যাবে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে। যদিও 2007 সাল থেকে গাজা শাসন করছে ফিলিস্তিনের প্রকৃত স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই বছর গাজা ও পশ্চিম তীর মিলে একক ফিলিস্তিনের নির্বাচনে জয়ী হয় হামাস, কিন্তু সশস্ত্র সংগঠনটিকে তখন ক্ষমতায় নিতে দেয়নি আমেরিকা ও ইসরায়েল সমর্থিত আব্বাসের নেতৃত্বাধীন সংগঠন ফাতা। তখন থেকেই দুই পক্ষ দুই অঞ্চল পৃথকভাবে শাসন করে আসছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, হামাসও আপাতত মিশরের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। তারা ফিলিস্তিনের জাতীয় প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার পদক্ষেপকে সমর্থন জানানোর পাশাপাশি যত দ্রুত সম্ভব প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে। এর মধ্যে দিয়ে হামাস কার্যত গাজার শাসনভার ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছে বলে মনে হচ্ছে। অবশ্য হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে গাজায় কোনো বাইরের চাপিয়ে দেওয়া সমাধান তারা গ্রহণ করবে না। তবে গাজা পুনর্গঠনে আরব নেতাদের সমর্থিত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রস্তাবেই অটল রয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। কায়রোয় গাজা নিয়ে বিকল্প প্রস্তাব উপস্থাপনের দিনই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ এক বিবৃতিতে বলেছেন, আরব নেতাদের বর্তমান প্রস্তাবে গাজার বাস্তবতাকে আমলে নেওয়া হয়নি। বর্তমানে গাজা বসবাসের অনুপযোগী, ধ্বংসস্তূপ ও অবিস্ফোরিত জঞ্জাল থাকায় সেখানে মানুষের পক্ষে বসবাস করা সম্ভব নয়। তিনি আরও বলেন, হামাস মুক্ত গাজাকে পুনর্গঠনের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প তার পরিকল্পনায় অটল রয়েছেন। ওই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আনতে আমরা আরও আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। ইসরায়েলও আরব নেতাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে ট্রাম্পের গাজা পরিকল্পনাকে সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। এদিকে কায়রোয় বৈঠকে অধিকাংশ আরব দেশ অংশ নিলেও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি পাঠায়নি। অথচ গাজা পুনর্গঠনের জন্য এসব ধনী দেশের সহায়তার কোনো বিকল্প নেই। তাছাড়া আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মজিদ তেব্বুন মিশরের প্রস্তাবকে ভারসাম্যহীন এবং ত্রুটিপূর্ণ মন্তব্য করে আরব নেতাদের বৈঠক বর্জন করেছেন। অবশ্য বৈঠকে প্রতিনিধি না থাকলেও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল
সৌদ বলেছেন, ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আরব লীগের জরুরি সম্মেলনে তিনি বলেন, সৌদি আরব ইসরায়েলের বসতি স্থাপন এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রচেষ্টা প্রত্যাখ্যান করে। সেই সঙ্গে গাজা উপত্যকায় টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করতে আন্তর্জাতিক গ্যারান্টি ও জাতিসংঘের রেজলিউশন কার্যকর করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী 1967 সালের সীমানা চুক্তি অনুযায়ী দ্বিরাষ্ট্রিক সমাধানের কথা পুনর্ব্যক্ত করেন, যেটার বাস্তবায়ন বরাবরই অস্বীকার করে আসছে ইসরায়েল। তবে উদ্ভূত পরিস্থিতিতে গাজার সংকটের সমাধান সহসা কাটছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডোনাল্ড ট্রাম্প 2016 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ভারতের সঙ্গে দেশটির সম্পর্ক উষ্ণ হতে শুরু করে। এমনকি 2020 সালের নির্বাচনের আগে ওয়াশিংটন গিয়ে রীতিমতো ট্রাম্পের পক্ষে ক্যাম্পেইন চালান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই নির্বাচনে জো বাইডেন নির্বাচিত হওয়ায় দিল্লি ওয়াশিংটন সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। সেটা ছিল ক্ষমতার পালাবদলে একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু পরবর্তীতে ইউক্রেন ইস্যুতে আমেরিকার সতর্কতা উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে মাখামাখি, দক্ষিণ এশিয়ার বর্গা নেওয়ার নেতৃত্বে অপব্যবহার এবং সবশেষ কানাডায় শিখ নেতা হত্যা ও খোদ যুক্তরাষ্ট্রে আরেক শিখ নেতাকে হত্যা চেষ্টাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে ধস নামে। মোদী সরকার আশায় বুক বেঁধেছিল ট্রাম্প ক্ষমতায় এলে সব মুশকিল আসান হয়ে যাবে, কিন্তু তা তো হয়নি। বরং ট্রাম্প ক্ষমতা নেওয়ার প্রথম কয়েক সপ্তাহে যেসব পদক্ষেপ নিয়েছেন তা রীতিমতো ভারতকে যারপর নাই হতাশ করেছে। এর প্রথম ধাক্কা ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ না জানানো। এরপর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে খোদ নরেন্দ্র মোদী ছুটে যান ওয়াশিংটনে, কিন্তু একটি বৃহৎ রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে যে অভ্যর্থনা পাওয়ার কথা সেটা তাকে দেওয়া হয়নি। আবার যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইস্যুতে মোদীকে একেবারে চূড়ান্ত হতাশ করেন ডোনাল্ড ট্রাম্প। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দিল্লি ও আওয়ামী লীগের প্রত্যাশা ছিল ট্রাম্প ক্ষমতায় এলে তারা হারানো প্রভাব পুনরায় ফেরত পাবে। এজন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওয়াশিংটন সফরে মোদীকে রীতিমতো সমাবেশ করে স্বাগত জানায়। কিন্তু ট্রাম্প মোদীর যৌথ সংবাদ সম্মেলনে এক ভারতীয় সাংবাদিককে দিয়ে যখন কৌশলে বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করানো হয়, তখন ট্রাম্প সেই প্রশ্নের জবাবে ভার মোদীর উপর চাপিয়ে দেন। এতে ভারতীয় প্রধানমন্ত্রী এতটাই বিব্রত হন যে বাংলাদেশ প্রসঙ্গ পুরোপুরি এড়িয়ে যান তিনি। তাছাড়া ওই সফরেই মোদীর মুখের উপর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ভারতীয় পণ্যে 100% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। এরপর বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলকে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রে পাঠায় মোদী সরকার, কিন্তু তাতেও ট্রাম্পের মন গলেনি। উল্টো বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প জানিয়ে দেন, আগামী 2 এপ্রিল থেকে ভারতের ক্ষেত্রেও চালু হবে পারস্পরিক শুল্ক নীতি। ভারতের নাম ধরে ট্রাম্প বলেন, তারা আমাদের কোনো কোনো পণ্যের উপর 100% শুল্ক চাপায়। এটা যুক্তরাষ্ট্রের পক্ষে ন্যায্য নয়। আমরাও সমপর্যায়ে শুল্ক আরোপ করব। এমত অবস্থায় আবারও রাশিয়ামুখী হচ্ছে ভারত। এই লক্ষ্যে আগামী 7 মার্চ ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি রাশিয়া সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন দেশটির গণমাধ্যম। শুধু তাই নয়, কথিত সন্ত্রাস ইস্যুতে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে খাটো করে ভারত সর্বশক্তি দিয়ে চেষ্টা করে আসছে। কিন্তু এই ইস্যুতেও দিল্লিকে এবার হতাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাকিস্তানি গণমাধ্যম বলছে, সন্ত্রাস বিরোধী প্রচেষ্টায় দেশটির ভূমিকার স্বীকার ও প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এর কয়েক ঘন্টার মধ্যেই বুধবার ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অপরদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক ভারতে, বিশেষ করে দেশটির অধিকৃত জম্মু ও কাশ্মীরে এবং মণিপুরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জেনেভায় মানবাধিকার কাউন্সিলের 58তম অধিবেশনে তিনি ভারতে মানবাধিকার রক্ষাকারী এবং স্বাধীন সাংবাদিকদের বিরুদ্ধে বিধিনিষেধমূলক আইন এবং হয়রানি কৌশল ব্যবহারের কথা তুলে ধরেন। এর ফলে জম্মু কাশ্মীরে নির্বিচারে আটক এবং নাগরিক অধিকার খর্ব করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এছাড়াও সংলাপ, শান্তি প্রতিষ্ঠা এবং মানবাধিকারের ভিত্তিতে মণিপুরের সহিংসতা ও বাস্তুচ্যুতি মোকাবেলায় পদক্ষেপ নিতে ভারতের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। অবশ্য ভারতের পক্ষ থেকে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করা হয়েছে। মোদী সরকার সবকিছুতে বাড়াবাড়ি করতে গিয়ে এখন ঘরে বাইরে যে চাপের মধ্যে আছে সেটাই দেশটির বিশ্লেষকরা স্বীকার করছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।